জরিপ একটা একটা এক ধরনের কৌশল ভোটারদেরকে বোঝানো যে জনমত আমার দিকে আসছে, কিন্তু তার মানে এই না যে এই জরিপ ঠিক। মানুষ জানে জরিপ আচ্ছা, জরিপের আমি যদি আপনার প্রভাব সাথে একটু কতটা। বলি, জরিপটা তো বিভিন্ন দল উদ্দেশ্যপ্রণীত ভাবেও করে, মানে করে, অ্যারেঞ্জ করে। করে আর কি, হ্যাঁ, অ্যারেঞ্জ। সেটাই বলছি। সেটাই বলছি যে যেটা সেখানে প্রভাবিত উদ্দেশ্য করে আর মানুষের মধ্যে হয়তো। হ্যাঁ, ২ নম্বর হচ্ছে যে উনার আরেকটা পয়েন্ট যে দেশপ্রেম কে, দেশপ্রেমিক কে? অ্যাকচুয়ালি কেউ মুক্তিযুদ্ধ করলো বা না করলো, মুক্তিযুদ্ধ করেছে যে যার সুযোগ ছিল সে মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। এইজন্য আমরা খুব গর্বিত। কিন্তু তাকে কিন্তু এই লাইসেন্স দেওয়া হয় নাই যে টাকা চুরি করা, পাচার করা, এই সাধারণ মানুষের তাদের অধিকার কেড়ে নিয়ে বিদেশে তার নিজের ব্যক্তিগত সম্পদ। আমি তো মনে করি সে মুক্তিযুদ্ধকে অপমান করছে এবং সে তার নিজের পরিচয়টাকে অপমানিত করেছে। সুতরাং যে মুক্তিযোদ্ধা সে তাকে তো তার তো প্রধান কাজই হলো যে সে নিজে সৎ থাকা এবং অন্যদেরকে প্রমাণ করা যে আমি আমার রক্ত ঘামে এই দেশের স্বাধীনতা এনেছি এবং এই দেশ থেকে আমি যা আয় করেছি এই দেশের জন্য আমি ব্যয় করছি। কিন্তু আর দুর্ভাগ্যজনক হলো গত ১৫টা বছর এই মুক্তিযুদ্ধের রেকর্ড বাজিয়ে যারা পয়সা কামাইছে তারা কিন্তু কেউ এই দেশে পয়সা রাখে নাই, সবাই কিন্তু নিয়ে চলে গেছে। আর সেকেন্ড হচ্ছে যে নারীদের কথা বলেছে, নারীদের ব্যাপারে আমাদের সমাজে যেটা, যেহেতু আমাদের মেয়েরা রাজনীতিতে ঠিক ছেলেদের মতো অংশগ্রহণ করে না, তাদেরকে উৎসাহিত করার জন্য কিন্তু এই প্রচেষ্টাটা। আর তাছাড়া আমাদের যারা নারী রাজনীতিবিদরা আছে তারা যদি তাদের যোগ্যতায় যদি কোনো আসনে যদি সে মনে করে, কারণ এই আমাদের দেশে তো অ্যাকচুয়ালি নমিনেশনটা দেওয়া হয় কি পার্টির ইচ্ছায়, বাট বিদেশে কিন্তু কোনো পার্টির ইচ্ছায় না। বিদেশে হলো আমার যে ভোটার এলাকা, সেই এলাকায় আমার নির্বাচিত হয়ে আমাকে প্রমাণ করতে হয় যে আমি সবচেয়ে যোগ্য ক্যান্ডিডেট। আমাদের দেশে তো এই রীতিটা নাই, যার ফলে আমাদের সেই জন্যই তো আমরা এই সমস্ত সংসদ সদস্য নমিনেশনের সময় আমরা নমিনেশন বাণিজ্যর কথা শুনি, ডোনেশনের কথা শুনি, নমিনেশন কেনার কথা শুনি, একজন একজনকে বিক্রি করার কথা শুনি, কারণ এই সংসদ সদস্যের পদটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। এটার এখন আর জনসেবার কাজ বলে রাজনীতিকে আর কেউ ধরে না। আপনি যদি খেয়াল করে দেখেন, যে কোনো রাজনীতিবিদ জিজ্ঞেস করেন যে ভাই আপনি রাজনীতি করে দেশ কতটুকু আপনার থেকে লাভবান হয়েছেন আর আপনি কতটুকু দেশ থেকে লাভবান হয়েছেন, এটা আমার একটু অঙ্কটা একটু বুঝায় দেন, তাহলে কিন্তু সে তার কাছে ধরা। সেই প্রশ্নটা কিন্তু আমাদের ভোটাররা প্লাস যারা রাজনীতি করে তারাও কিন্তু তারা তাদের নেতাদেরকে এই প্রশ্নটা করে তাদেরকে চ্যালেঞ্জ করে না। এই জন্যই কিন্তু আজকে রাজনীতির এই অবস্থা। তারা যদি চ্যালেঞ্জ করতো আর যদি নেতারা যদি এই ভয়ে থাকতো যে আমাকে তো আমার আমার আন্ডারে যারা বা আমার যারা জুনিয়র নেতা তারা তো আমাকে প্রশ্ন করতে পারে, কি ব্যাপার স্যার আপনি তো এবার ইলেকশন করে দেখলাম বহুত পয়সা বানাইলেন, তো কি আপনি কি ইলেকশন করতেছেন, ইলেকশন করে এমপি হয়েছেন কি পয়সা বানানোর জন্য? কত পয়সা বানাইলেন আপনি আমাদেরকে বলেন। এই প্রশ্নটা, এই শক্ত প্রশ্নটা করার সাহস যেমন পার্টির কোনো নেতাকর্মীর নাই, কারণ তারা জানে যে ওই যে সে এমপি সাহেব যা বানাবে তার কিছু অংশ তার পকেটে আসবে। এই লোভ থেকেই কিন্তু সে, এবং এটাই কিন্তু আমাদের এই যে মাঠের যারা নেতাকর্মী তাদের কিন্তু লাইফ সাইকেলটা, তাদের পলিটিক্যাল লাইফের সাইকেলটা আর কি, আমি যদি ধরি যে সেটা শুরু হয় মনে করেন মাঠের কোথাও পাহারাদার হিসেবে এবং এটা শেষ হয় একটা ওই যেখানে সে পাহারা দেয় সে কিছু পাহারাদারদের নেতা হিসাবে তার ক্যারিয়ার শেষ। কোনো রাজনীতিবিদ, কোনো পার্টির তারা মনে করে না যে আমি আমার জ্ঞান বুদ্ধি বিবেচনা এবং প্রজ্ঞা দিয়ে আমি পার্টির সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারবো। এই ভাবনা থাকতে পারে দুই একটা পার্টির, বাট বাংলাদেশের 95 to 97% পার্টির ভিতরে এই কালচার প্রযোজিত না। পার্টির যে হেড সে মনে করে এটা তার দোকান, সে হলো দোকানের মালিক, আর বাকি যারা আছে এরা হলো কর্মচারী, দে উইল জাস্ট ওয়ার্ক। এখন সেই যে দেখে দোকানের মালিক সে অশিক্ষিত হইতে পারে, শিক্ষিত হইতে পারে। আমি অশিক্ষিত কিন্তু আমার মেলা পয়সা আছে, তো আমি 3টা পিএইচডি রাখলাম দোকানের কর্মচারী হিসাবে। বাংলাদেশের রাজনীতির পার্টিগুলি হলো এক্স্যাক্টলি এটা। কোন রাজনীতিবিদ যদি আমাকে চ্যালেঞ্জ করতে চায়, আই এম রেডি টু ফেস হিম। আমাকে প্রমাণ করেন যে রাজনৈতিক দলটা একটা দোকান না, এটা আমাকে প্রমাণ করে দেন।